হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের প্র্যাকটিস ক্লাস। এর আগে করিয়েছি ফার্স্ট ইনডেফিনিট টেন্স কি, কখন, কোন সিচুয়েশনে ইউজ হয় এবং কিভাবে কোয়েশ্চেন করতে হয়। তো সেই ভিডিওগুলি যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মোতে গিয়ে দেখে নেবেন। এবং যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমরা দেখব কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে কখন কিভাবে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে কোয়েশ্চেন করব। সো ফ্রেন্ডস, আমরা যখন কথা বলি তখন সেই কথা কন্টিনিউ করার জন্য কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে হয়, কিন্তু যখনই আমরা ইংরেজিতে কোয়েশ্চেন করতে যাই তখনই আটকে যাই, তাই না? তো আমরা কিভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবো? তো একটাই সলিউশন তার, এবং সেটা হলো প্র্যাকটিস। যদি প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করা হয় এবং কোয়েশ্চেন করা অভ্যাস করা হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন করতে প্রবলেম হবে না। তো দেখে নিন আজকের কয়েকটা সেন্টেন্স, এবং আমি এখানে লিখে রেখেছি 10টা সেন্টেন্স। তো এই 10টা সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো এবং অনেক সেন্টেন্স বাড়িতে প্র্যাকটিস করতে পারবো ফ্রেন্ডস। তো যাই হোক, আজকে দেখি। প্রথমে রয়েছে তুমি কি রান্না করেছিলে। তো তুমি কি রান্না করেছিলে এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট টেন্স এবং ফার্স্টে কোয়েশ্চেন করা হচ্ছে এবং ফার্স্ট ইনডেফিনিট ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো যখন কোয়েশ্চেন করা হয় এবং এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু হ্যাঁ বা না এ দেওয়া যাবে। যখন কোনো কোয়েশ্চেনের আনসার হ্যাঁ বা না এ দেওয়া যায় তখন কিন্তু আমরা হেল্পিং ভার্বের সাহায্যে কোয়েশ্চেন করতে পারবো। তুমি কি রান্না করেছিলে, তো এখানে হচ্ছে হ্যাঁ রান্না করেছিলাম, কিংবা না আমি রান্না করিনি। তো যখন এই কোয়েশ্চেন থাকবে তখন অবশ্যই আমাদেরকে একটা হেল্পিং ভার্ব লাগাতে হবে, সেটা হলো ডিড। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় ফ্রেন্ডস, তখন কিন্তু কোনো আমাদের হেল্পিং ভার্ব লাগে না। কিন্তু যখনই কোয়েশ্চেন করতে যাই, কোয়েশ্চেন করতে হয় এবং নেগেটিভ সেন্টেন্স বলতে হয়, তখনই কিন্তু আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে, এবং এই হেল্পিং ভার্বটা হলো ডিড। যখনই এই ডিড বসে যাবে তখন কিন্তু আমাদের স্ট্রাকচার অনুযায়ী, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার থাকে সাবজেক্ট, তারপরে হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম থাকে ভার্বের। কিন্তু আমাদের যখন এই ডিড হয়ে যাবে তখন কিন্তু আর সাবজেক্ট, তখন কিন্তু আর ভার্বের সেকেন্ড ফর্ম হবে না, ফার্স্ট ফর্ম হবে। তো তুমি কি রান্না করেছিলে, তো ডিড ইউ, রান্না করা হয় কুক, তো ডিড ইউ কুক ফুড। তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ কুক ফুড। রাহুল কি চিঠিটা লিখেছিল, অর্থাৎ চিঠিটা লিখেছে কিনা সেটাই জিজ্ঞাসা করা হচ্ছে। তো যখন এইভাবে কোয়েশ্চেন করা হবে তখন আমাদেরকে আগে হেল্পিং ভার্ব বসাতে হবে, এবং সাবজেক্ট যাই হোক না কেন আমাদের কিন্তু হেল্পিং ভার্ব একটাই, সেটা হলো ডিড। তো রাহুল কি চিঠিটা লিখেছিল, তো ডিড রাহুল, লেখা হয় রাইট, তাই না? তো ডিড রাহুল রাইট দ্য লেটার। তো ডিড রাহুল রাইট দ্য লেটার, রাহুল কি চিঠিটা লিখেছিল। যদি বলা হতো রাহুল কি চিঠিটা পড়েছিল তাহলে হতো ডিড রাহুল রিড দ্য লেটার। তো তোমার ভাই কি এখানে এসেছিল, আশা কাজটা হয়ে গেছিল কাল কিংবা পরশু কিংবা 1 মাস আগে, 1 বছর আগে। আমরা এটা পাস্টের কথাই বলছি, অর্থাৎ অতীতের কথা বলছি। তো তোমার ভাই কি এখানে এসেছিল, আসার হয় কাম এবং কামের সেকেন্ড ফর্ম হয় কেম। কিন্তু এটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলা হয় তোমার ভাই এখানে এসেছিল তাহলে হতো ইউর ব্রাদার কেম হিয়ার। কিন্তু যখন কোয়েশ্চেন করা হচ্ছে তোমার ভাই কি এখানে এসেছিল, তখন হবে ডিড ইউর ব্রাদার কাম। কেম আর হবে না, হবে কিন্তু কাম, কারণ ডিড হয়ে গেলে তখন কিন্তু আমাদের ভার্বের ফার্স্ট ফর্মই হয়, সেকেন্ড ফর্ম হয় না। এটা সব সময় কিন্তু মাথায় রাখতে হবে ফ্রেন্ডস। সে কি তোমাকে জানিয়েছিল, তো সে কি তোমাকে জানিয়েছিল, ডিড
যদি মেল হিসেবে ধরা হয় তাহলে হবে হি, এবং ফিমেল হিসেবে ধরা হয় তাহলে হবে সি। তো সে কি তোমাকে জানিয়েছিল? ডিড হি ইনফর্ম ইউ? ডিড হি ইনফর্ম ইউ? সে কি তোমাকে জানিয়েছিল? তোমার বন্ধুরা কি হোমওয়ার্ক করেছিল? তোমার বন্ধুরা হোমওয়ার্ক করেছিল, তাহলে হবে ইওর ফ্রেন্ডস ডিড হোমওয়ার্ক। কিন্তু যখন কোয়েশ্চেন হচ্ছে তোমার বন্ধুরা কি হোমওয়ার্ক করেছিল, তো আগে আমাদের হেল্পিং ভার্ব লাগবে, সেটা হলো ডিড। তো ডিড ইওর ফ্রেন্ডস did your friends do homework? Did your friends do homework? ছেলেটি কি তোমার জন্য অপেক্ষা করেছিল? ছেলেটা তোমার জন্য অপেক্ষা করেছিল, তাহলে তো the boy wait হয়, wait is second form, waited for you। কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগবে। So did the boy wait for you? তো ফ্রেন্ডস, যখনই আমাদের কিন্তু হেল্পিং ভার্ব ডিড লেগে যাবে, তখন কিন্তু আর আমাদের এটা সেকেন্ড ফর্ম হবে না, ফার্স্ট ফর্মই হবে। তুমি কি পরীক্ষাটা দিয়েছিলে? তো তুমি কি পরীক্ষাটা দিয়েছিলে? তো হেল্পিং ভার্ব আগে ডিড ইউ, এখানে হয়ে যাবে টেক। ডিড ইউ টেক দ্য এক্সাম? ডিড ইউ টেক দ্য এক্সাম? তুমি কি পরীক্ষাটা দিয়েছিলে? ওরা কি ফুটবল খেলেছিল? ওরা ফুটবল খেলেছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, কোয়েশ্চেন করা হচ্ছে, তো তার জন্য আগে হেল্পিং ভাবে লাগবে ডিড দে প্লে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতো, অর্থাৎ বলা হতো যে ওরা ফুটবল খেলেছিল, তাহলে তো দে প্লেড ফুটবল। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে, তাই জন্য এখানে ডিড, আর এই ডিড বসে গেল মানে এটা কিন্তু কোয়েশ্চেন হচ্ছে আমাদের ফার্স্টে। ডিড বসে গেল মানে আমাদের সেন্টেন্সটা যখন আনসার দেব, তখন সেকেন্ড ফর্মে আনসার দিতে হবে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসবে। আমার ভাই কি গল্প বইটা কিনেছিল? তাহলে আমার ভাই কি বইটা কিনেছিল, গল্প বইটা? তো did my brother buy the storybook? Did my brother buy the storybook? আমার ভাই কি গল্প বইটা কিনেছিল? তো এখানে ডিড এর জন্য আমাদের এখানে বাই হয়েছে, বট হয়নি। তোমার বাবা কি তোমাকে বকেছিল? তো যখন বকা হয়, বকার ইংলিশ হয় স্কোল্ড, তো তোমার বাবা তোমাকে বকেছিল, এটা যদি বলা হয় তাহলে ইউর ব্রাদার স্কল্ডেড ইউ। কিন্তু এটা কোয়েশ্চেন হচ্ছে, তাই আমাদের আগে হেল্পিং ভার্ব বসাতে হবে ডিড। তো তোমার বাবা কি তোমাকে বকেছিল? ডিড ইউর ফাদার, তখন হয়ে যাবে এটা স্কোল্ড। Did your father scold you? তোমার বাবা কি তোমাকে বকেছিল? তো এইভাবে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিন্তু অনেক সেন্টেন্স বাড়িতে তৈরি করতে পারি এবং প্র্যাকটিস করতে পারি। সো ফ্রেন্ডস, ইংরেজিতে কথা বলতে গেলে, কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে কিন্তু বাড়িতে অনেক প্র্যাকটিস করতে হয়, যেটা 1-2 দিনে কিন্তু হয় না। তো ফ্রেন্ডস, এইভাবে যদি বাড়িতে অভ্যাস করা হয় ডেইলি বেসিসে, তাহলে কিন্তু ইংলিশে কথা বলতে প্রবলেম হবে না। তো যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।